যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কার মধ্যে আরও ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে মুক্তি পাচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কার মধ্যে আরও ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস। শনিবার খান ইউনিসে চুক্তির শর্ত অনুযায়ী স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় বন্দীদের। এ দফায় মুক্তি পেয়েছেন ৪৬ বছর বয়সী ইয়ের হর্ন, মার্কিন ইসরায়েলি নাগরিক ৩৬ বছর বয়সী সাগুই ডেকেলচ্যান এবং ২৯ বছরের রুশ ইসরায়েলি নাগরিক সাশা ট্রুফানভ। বিনিময়ে মুক্তি দেওয়া হচ্ছে ৩৬৯ ফিলিস্তিনি বন্দীকে। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ এনে বন্দী বিনিময়ে স্থগিতের ঘোষণা দেয় হামাস। নানা নাটকীয়তা শেষে পরে চুক্তি অনুযায়ী জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। যুদ্ধবিরতি চললেও শেষ হচ্ছে না ফিলিস্তিনিদের দুর্ভোগ। একের পর এক কঠিন পরীক্ষার সম্মুখীন গাজাবাসী। তীব্র খাদ্য সংকটের সাথে চারিদিকে পানির জন্য হাহাকার। যুদ্ধের কারণে উপত্যকার পানি সরবরাহ ব্যবস্থাও ধ্বংস হয়। নতুন করে খনন করতে হচ্ছে কূপ। হাতের কাছে যা পাচ্ছেন তাই নিয়ে পানির জন্য লাইনে দাঁড়িয়েছেন উত্তর গাজার বেত লাহিয়াবাসীরা। প্রতি ৩ দিনে একবার পৌরসভা থেকে পানির ট্যাঙ্ক আসে এই অঞ্চলে। চাহিদার তুলনায় যা নিতান্তই অপ্রতুল। যুদ্ধের কারণে একেবারেই ভেঙে পড়েছে বেত লাহিয়ার পানি সরবরাহ ব্যবস্থা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। খরা চলছে এখানে। এমনও হয়েছে গোসল এবং কাপড় ধোয়ার জন্য আমি গাজা সিটিতে গিয়েছি, এরপর আবার বেইতলাহিয়ায় ফিরে এসেছি। মাটির নিচ থেকে যে পানি তুলবো সে উপায়ও নেই। মোটর, পাম্প, কোনো যন্ত্রই অবশিষ্ট নেই। বেত লাহিয়ার বাসিন্দাদের খাবারের পানির ব্যবস্থা করতে বিভিন্ন জায়গায় নতুন করে খোঁড়া হচ্ছে কূপ। তবে ধ্বংসস্তূপ, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় কাজে নেই গতি। পানির লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দড়ির সাথে বালতি বেঁধে পানি তোলা হচ্ছে। তীব্র পানির সংকট বেইত লাহিয়ায়। প্রধান পানির কূপ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে। কোথাও পানি নেই। বাসিন্দাদের জন্য নতুন কূপ খননের কাজ চলছে, কিন্তু যন্ত্রপাতি, জনবলের কমতির কারণে অনেক সময় লাগবে। দুর্বিষহ ১৫ মাস যুদ্ধের পর এবার আরেক নিকষ কালো অন্ধকার যুগে যেন পা রাখল গাজাবাসী। একদিকে নেই মাথার উপর ছাদ, অন্যদিকে নেই খাবার ও পানি। যুদ্ধবিরতির কারণে নিজ এলাকায় ফিরতে পারলেও ঘরের কোনো চিহ্নই রাখেনি বর্বর ইসরায়েলিরা। কয়েক দফায় ঘর ছেড়ে পালাতে হয়েছে। অবশেষে যখন ফিরলাম বুঝতে পারলাম আমার ঠিকানা বলতে আর কিছুই নেই। এখন যা আছে শুধু কংক্রিটের স্তূপ। যুদ্ধের শুরু থেকে আয় রোজগারের পথ বন্ধ। যুদ্ধবিরতি হওয়ার পরেও এখন দেখা দিয়েছে খাবার আর পানির সংকট। জানি না সামনে আরো কি দিন আসছে। যুদ্ধের নারকীয় তাণ্ডব চালানোর পর ১৯ জানুয়ারি গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে উপত্যকাটির ৯০% বাসিন্দা। আয়ারল্যান্ডের এক নারী পর্যটককে ধর্ষণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ভিকাত ভক নামের ভারতীয় এক ব্যক্তি। দীর্ঘ ৮ বছর পর গেল শুক্রবার দোষী সাব্যস্ত করা হয় ৩১ বছর বয়সী ওই ব্যক্তিকে। সোমবার দোষীর বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আদালত। ২০১৭ সালে ভারতের পর্যটন কেন্দ্র গোয়ায় ঘুরতে যান আইরিশ ওই নারী। ওই সময় গোয়ার একটি রিসোর্টে ধর্ষণের পর হত্যা করা হয় তাকে। পরে তার মরদেহ খুঁজে পান এলাকাটির এক কৃষক। ময়নাতদন্তের পর জানা যায় মস্তিষ্কে আঘাত করার পর ঘাড় ভেঙে হত্যা করা হয় তাকে। বিচারের আশায় এত বছর ধরে লড়াই করেছিল আয়ারল্যান্ডের ওই নারীর পরিবার। নিজস্ব নীতিগত ভুলের কারণেই হুমকিতে ইউরোপ। নেতাদের তুলোধনা করলেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্যের সমালোচনা। রাশিয়া কিংবা চীন নয়, নিজের কারণেই হুমকির মুখে পড়েছে ইউরোপ, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মিউনিখে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে ইউরোপের দেশগুলোকে রীতিমতো তুলোধনা করলেন ভ্যান্স। তিনি বলেছেন, নিজস্ব অভিবাসন এবং বাক স্বাধীনতা নীতিগত ভুলের কারণেই ঝুঁকিতে এখন ইউরোপ। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইউরোপের নেতারা। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে অংশ নেন পশ্চিমা দেশের নেতারা। ইউরোপের মিত্র দেশগুলোর প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
সম্মেলনে ইউরোপের নিরাপত্তা ইস্যুতে উঠে আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। এ সময় ইউরোপীয় নেতাদের রীতিমতো তুলোধুনো করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন চীন কিংবা রাশিয়া অঞ্চলটির জন্য হুমকি নয়। অভিবাসন, বাকস্বাধীনতার মতো ইস্যুতে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার কারণে ইউরোপের নিজের ভেতর থেকেই হুমকি আসছে। ইউরোপ তার নিজের মূল্যবোধ থেকে সরে আসছে। অভিবাসন ও বাকস্বাধীনতা নিয়ে ভোটারদের উদ্বেগ রয়েছে। এই মহাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি চীন ও রাশিয়ার কাছ থেকে আসছে না, বরং নিজেদের ভেতর থেকেই আসছে। পরম মিত্র যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে এমন মন্তব্যের পর স্বভাবতই তীব্র প্রতিক্রিয়া ইউরোপের দেশগুলোর। মার্কিন ভাইস প্রেসিডেন্ট পুরো ইউরোপের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছেন। ইউরোপের যেসব স্থানে গণতান্ত্রিক চর্চা নেই তার সাথে পুরো অঞ্চলের তুলনা করেছেন ভ্যান্স। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ব্যর্থতার জন্য একাধিকবার ইউরোপকে দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে বিমান চলাচলে বাধা দেওয়ার অভিযোগ আনল ইরান। বিবৃতিতে তেহরান জানিয়েছে, ইরান থেকে একটি যাত্রীবাহী বিমান লেবাননের উদ্দেশ্যে যাত্রা করে। তেহরান এর থেকে লেবাননের নাগরিকদের নিয়ে বৈরুতে অবতরণের কথা ছিল বিমানটির। তবে বিমানটিতে লেবাননের আকাশসীমায় প্রবেশে বাধা দেয় ইসরায়েলি বিমান বাহিনী। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইসরায়েলের এমন আচরণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়। গাজায় ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণের ট্রাক থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মিশরের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এছাড়াও ইব্রাহিম আল অরগানি নামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে রাফা ক্রসিং দিয়ে কোনো ট্রাক প্রবেশ করবে সেটি নিয়ন্ত্রণের অভিযোগে উঠেছে। ইব্রাহিম আল অরগানি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করেন তিনি। এর আগে গত বছর যেসব ফিলিস্তিনি যুদ্ধের কারণে গাজা ছেড়েছে তাদের কাছ থেকেও বিপুল অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে এমনিতেই ক্ষুব্ধ কানাডার মানুষ। সেই ক্ষোভে ঘি ঢালল ডোনাল্ড ট্রাম্পের উদ্ধত মন্তব্য। কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানানোর পরিকল্পনা তার। মার্কিন প্রেসিডেন্টের আচরণের প্রতিক্রিয়ায় দেশ জুড়ে চলছে দেশপ্রেম আর ঐক্যের প্রচারণা। আসন্ন ন্যাশনাল ফ্ল্যাগ ডেতে সেই আবেগের প্রদর্শন করতে চান কানাডীয়রা। কানাডার পতাকা তৈরির প্রতিষ্ঠান ফ্ল্যাগস আনলিমিটেড ন্যাশনাল ফ্ল্যাগ ডেকে সামনে রেখে দিনরাত চলছে কাজ। বছর জুড়ে গড়ে 5 লাখ পতাকা তৈরি করে প্রতিষ্ঠানটি। তবে এবার চাপ অনেক বেশি। শ্রমিকদের অতিরিক্ত শিফটে কাজে লাগিয়েও অর্ডার শেষ করতে হিমশিম খেতে হচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই কানাডার উপর ডোনাল্ড ট্রাম্পের 25% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা, পাশাপাশি দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর মতো উদ্ধত মন্তব্যের পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে কানাডায়, যার স্পষ্ট প্রভাব পতাকা কেনার এই হিড়িক। এটা আমাদের বিক্রি বার্তায় সবচেয়ে মন্দার সময়। তবে রাজনৈতিক কারণে এবার পরিস্থিতি অন্যরকম। ডোনাল্ড ট্রাম্প আমাদের সার্বভৌমত্বকে হুমকি দেয় এই অবস্থা। পতাকার অর্ডার অনেক বেড়েছে, এরই মধ্যে দ্বিগুণ। ট্রাম্পের সিদ্ধান্ত যেন আরও ঐক্যবদ্ধই করেছে কানাডাবাসীকে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ রাজনীতিবিদদের আহ্বানে সাড়া দিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ ডেতে দেশের পতাকা তলে বিশাল র্যালির প্রস্তুতি নিচ্ছে নাগরিকরা। আমরা শত্রু নই, তারপরও কেন আঘাত করা হচ্ছে বুঝিনি। আমাদের কানাডার জন্য দাঁড়াতে হবে। আমার মনে হয় তার মন্তব্য আক্রমণাত্মক, উদ্ধত। তবে তিনি যা ইচ্ছা তা বলতেই পারেন। এতে আসলে কানাডার মানুষ আরো ঐক্যবদ্ধ হচ্ছে। যুক্তরাষ্ট্রের পণ্য বয়কট কর্মসূচিও পালন করছে অনেকে। বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেয়া মার্কিন খেলোয়াড়দের প্রতি দুয়োধ্বনির ঘটনাও হয়েছে কয়েকবার। মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে জব্দ করা হলো প্রায় 553 কোটি টাকার মাদক। দেশটির বোকা কর্ডনসিলো এলাকায় গেল শনিবার চলে নৌবাহিনীর অভিযান। জব্দ করা হয় কমপক্ষে 1700 কেজি কোকেন। আটক করা হয়েছে মাদক চোরাচালানের সাথে জড়িত 3 ব্যক্তিকে। দ্রুতই তাদের বিচার প্রক্রিয়া শুরু করবে এল সালভাদোর প্রশাসন, বিবৃতিতে জানায় দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়। চলতি বছর এল সালভাদোরের সবচেয়ে বড় সফল মাদক অভিযান ধরা হচ্ছে এটিকে।
বিশ্ব রণাঙ্গনে পরিচিতি সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে ছুটতে পারে শব্দের তুলনায় বেশি গতিতে, নির্ভুল লক্ষ্যে হামলা থেকে শুরু করে প্রতিরক্ষা শত্রুপক্ষের কাছে যেন রীতিমতো আতঙ্ক। বলছি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্কিন যুদ্ধবিমান F-35 এর কথা। যুক্তরাষ্ট্র ভারতকে এই ফাইটার জেট দেওয়ার ঘোষণায় আবারও আলোচনার কেন্দ্রে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি। সারা বিশ্বে 5th জেনারেশনের ফাইটার জেটকেই সর্বাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান বলে বিবেচনা করা হয়ে থাকে। হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে এই প্রযুক্তি, যে তালিকায় অন্যতম যুক্তরাষ্ট্র। পরাশক্তিটির কাছে রয়েছে পঞ্চম প্রজন্মের F-35 যুদ্ধবিমান। আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান মনে করা হয়ে থাকে মার্কিন F-35 ফাইটার জেটকে, যার মধ্যে রয়েছে প্রায় সব রকম প্রযুক্তি। আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে হামলা, গুপ্তচরবৃত্তি কিংবা নজরদারি সব কাজের উপযোগী করেই বানানো হয়েছে যুদ্ধবিমানটিকে। রণাঙ্গনে F-35 এর আরেক পরিচিতি স্টেলথ ফাইটার জেট হিসেবে, অর্থাৎ গোপনীয়তার জন্য বিশেষ সুখ্যাতি রয়েছে আকাশযানটির। শত্রুপক্ষের রাডারে যেটিকে দেখা যাবে গলফ বলের আকৃতিতে। এর পেছনের কারণ হিসেবে অবশ্য F-35 এর উচ্চ গতিকেই দেখা হয়। শব্দের চেয়েও 1.6 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম এটি। যে কোনো আবহাওয়ায় উড়াল দিতে সক্ষম মার্কিন F-35 যুদ্ধবিমান। রয়েছে হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল ল্যান্ডিংয়ের সক্ষমতা। উঠতে পারে সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতাতেও। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের পেলোড সক্ষমতা 8,000 কেজির বেশি, যেখানে বহন করা যাবে এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস, এয়ার টু শিপ সহ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এছাড়াও নেওয়া যাবে 4 ধরনের বোমা। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমানও F-35, যার আনুমানিক বাজার মূল্য $177 মিলিয়ন মার্কিন ডলার। মার্কিন মহাকাশ এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এই ফাইটার জেট 2015 সালে যোগ হয় যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে, বর্তমানে যার 3টি সংস্করণ রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে 11 জনের, আরও 6 জন আহত। শুক্রবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হারনাই শহরে হয় এই হামলা। একটি কয়লা খনির কাছাকাছি সড়কে আগে থেকেই পুঁতে রাখা ছিল বোমা। শ্রমিকদের বহনকারী একটি ট্রাক পার হওয়ার সময় ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলে মৃত্যু হয় কয়েকজনের। হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী, তবে স্থানীয় পুলিশের অভিযোগের তীর বেলুচ লিবারেশন আর্মির দিকে। বিদেশি সহায়তা স্থগিতে আবারও বাধার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা তহবিলে স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন ফেডারেল আদালত। বৃহস্পতিবার ফেডারেল আদালতের বিচারক এক রায়ে এই নির্দেশ দিয়েছেন। বিচারক বলেছেন, হঠাৎ অর্থায়ন বন্ধের কারণে সহায়তা সংস্থাগুলো আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে। তারই প্রেক্ষিতে আগামী 5 দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে সাময়িকভাবে USAID তহবিল স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ দেওয়া হয়। শপথ নিয়েই শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। আর অন্যতম আর্থিক সহায়তায় স্থগিতাদেশ। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশে মার্কিন সহায়তা কার্যক্রম। মার্কিন বৈদেশিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় ভাটা পড়েছে যুক্তরাষ্ট্রের ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিমের কার্যক্রমে। দুর্যোগ মোকাবেলায় আর মোতায়েন করা যাচ্ছে না প্রোগ্রামটির কর্মীদের। সংশ্লিষ্ট সূত্রের সাথে জড়িত একাধিক ব্যক্তির বরাত দিয়ে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। দাবি, এরই মধ্যে বিভিন্ন দেশে কর্মরত প্রোগ্রামটির বেশ কয়েকজন কর্মীকে ওয়াশিংটনে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা। বলা হচ্ছে এমন কর্মীর সংখ্যা আনুমানিক 10 থেকে 50। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, আফগানিস্তান, গাজা, সুদান এবং ইউক্রেনে বন্ধ হয়ে হওয়ার উপক্রম দেখা দিয়েছে প্রোগ্রামটির। যুক্তরাষ্ট্রের ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম, যা ডার্ট নামে পরিচিত, এর উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা 24 থেকে 48 ঘন্টার মধ্যেই যে কোনো দেশে যে কোনো দুর্যোগ মোকাবেলায় কাজ শুরু করতে সক্ষম।